গুড আফটারনুন এভরিবডি। সবাই কেমন আছো? শারীরিক মানসিক ভাবে সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করার আগে যে জিনিসটা তোমাদের কাছে জানতে চাইবো যে তোমরা গত ক্লাসে কি পড়েছিলে, কারোর মনে আছে? আচ্ছা সুমন, তুমি বলো তো যে গত ক্লাসে কি করেছিলে? গত ক্লাসে সালোক সংশ্লেষ সম্বন্ধে পড়েছিলে এবং সালোক সংশ্লেষের বিভিন্ন যে গুরুত্ব সেগুলো সম্পর্কে জেনেছিলাম। আচ্ছা তুমি আমায় বলো তো যে সালোক সংশ্লেষ কখন হয়, দিনের বেলা হয় না রাত্রিবেলা হয়? দিনের বেলা হয়। ভেরি গুড। আচ্ছা সূচনা, তুমি আমায় বলো তো যে সালোক সংশ্লেষ ঘটে সেটা ক্লোরোপ্লাস্টের কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানা এবং স্ট্রোমায়। আচ্ছা অন্ধকার দশা হয় কোনখানে বলতে পারবে? স্ট্রোমাতে। একদম সঠিক বলেছো। তো আমরা গত ক্লাসে সালোক সংশ্লেষ সম্পর্কে জেনেছিলাম। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তো গাছ খাবার তৈরি করলো এবং সেই খাবারটা আমরা গ্রহণ করলাম। এখন এই যে গৃহীত খাদ্য, সেই গৃহীত খাদ্য থেকে আমরা কি পাই? শক্তি পাই। সবাই খেয়ে এসছো? খেয়ে এসছো। কার কার খিদে লেগেছে? আচ্ছা তোমার খিদে লেগেছে। আচ্ছা বলো তো সুমন, যে তোমার খিদে লেগেছে বলছো, তোমার খিদে লেগেছে, তুমি যখন স্কুলে এলে তখন কিন্তু তোমার খিদে লাগেনি, কিন্তু এখন অনেকক্ষণ স্কুলে থাকার পরে তোমার মনে হচ্ছে খিদে লেগেছে, এটা কেন? একদম, তুমি যখন স্কুলে এসেছিলে তুমি খাবার খেয়ে এসেছিলে এবং তারপর সেই খাবারটা এখন বলছো হজম হয়ে গেছে, যার জন্য এখন খিদে পেয়েছে। আচ্ছা সেই খাবারটা তুমি খেয়েছিলে কেন? বলো সৌমিক, বলো খাবারটা খেয়েছিলে কেন? শক্তি পাওয়ার জন্য। একদম ঠিক বলেছো, কারণ আমাদের বেঁচে থাকতে গেলে কি দরকার? শক্তি। এখন প্রশ্ন, এই যে শক্তি উৎপন্ন হচ্ছে আমরা বলছি, সেটা কিভাবে? আমরা আজকে কিভাবে কোষের মধ্যে শক্তি উৎপন্ন হয় সেটাই জানবো এবং কোষের মধ্যে যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যবস্তু, অর্থাৎ যে আমরা খাচ্ছি, গ্লুকোজ খাচ্ছি, গ্যালাক্টোজ খাচ্ছি, এটা বিভিন্ন রকমের যে খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, সেই গৃহীত খাদ্যবস্তু থেকে যে প্রক্রিয়ায় কোষে শক্তি উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন বা রেসপিরেশন। কি বললাম? শ্বসন বা রেসপিরেশন। এবং আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষীয় শ্বসন, কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। আমরা এই কোষীয় শ্বসন বলতে কি বোঝায় সেটা আমরা আজকে দেখব। তাহলে শ্বসন বলতে আমরা কি দেখলাম? শ্বসন বলতে আমরা দেখলাম যে প্রক্রিয়ায় কোন গৃহীত খাদ্যবস্তু বা শ্বসন বস্তু থেকে আমরা শক্তি পাচ্ছি, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। এখন তুমি যে খাবার খাচ্ছ এবং সেই খাবার থেকে শক্তি পাচ্ছ, কিভাবে হয় আমরা আস্তে আস্তে বুঝবো। একই রকম ভাবে কোন একটা ব্যাকটেরিয়া ধরো খাবার খাচ্ছে, সেই ব্যাকটেরিয়াটাও সেই খাবার থেকে শক্তি পাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তুমি যেভাবে খাবার থেকে শক্তি পাচ্ছ, একটা ব্যাকটেরিয়া সে খাবার থেকে যে শক্তিটা পাচ্ছে সেই প্রসেসটা কি একই নাকি আলাদা? উত্তর হচ্ছে আলাদা। কেন আলাদা, কিভাবে আলাদা, সেগুলো আমরা একে একে জানবো। তাহলে আমরা শ্বসন বলতে কি বুঝলাম? না, কোষীয় শ্বসন বলতে বোঝায় যে প্রক্রিয়া কোষের মধ্যে গৃহীত খাদ্যবস্তু, তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারটা প্রথমে কি হচ্ছে? খাবারটা পরিপাক হচ্ছে, পরিপাকের পর সেই খাবারটা আমাদের ক্ষুদ্রান্ত থেকে রক্তের মাধ্যমে চলে যাচ্ছে কোথায়? কোষে কোষে। এবং তুমি একটা পিৎজা খাচ্ছ, তুমি একটা কলা খাচ্ছ, তুমি ভাত খাচ্ছ, মানে এটা ভাবার দরকার নেই যে আমাদের কোষ ও পিৎজা খাচ্ছে, মোমো খাচ্ছে, ভাত খাচ্ছে। আমাদের কোষ কি খায়? আমাদের কোষ যে কোনো খাদ্যবস্তুর সরল রূপ গ্রহণ করে। অর্থাৎ তুমি যদি পিৎজা খাচ্ছ সেখানে আছে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেটের সরল রূপ কোনটি? অভিরূপ বলো। গ্লুকোজ। সেই গ্লুকোজটা কোষের মধ্যে প্রবেশ করছে এবং সেই গ্লুকোজ থেকে যে প্রক্রিয়ায় আমরা শক্তি পাচ্ছি সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। এবার এই কোষীয় শ্বসনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তার কারণ ওই যে বললাম যে আমাদের যেভাবে শক্তি উৎপন্ন হয় ঠিক একই রকম ভাবে ব্যাকটেরিয়ার শক্তি উৎপন্ন হয় না।
যেমন তোমার বাড়িতে গ্যাসে রান্না হয় মানে যে তোমার পাশের বাড়িতেও গ্যাসেই রান্না হবে এর কোনো মানে নেই। রান্না হবে, শক্তি পাবে, সেটা গ্যাসেও হতে পারে, সেটা উনুনেও হতে পারে, সেটা চুলো জ্বালিয়েও হতে পারে, রাইট? ঠিক একই রকম ভাবে কোষীয় শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হওয়াটা সেটা বিভিন্ন ভাবে হতে পারে, এবং তার উপর ভিত্তি করে আমরা কোষীয় শ্বসনকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সবাত শ্বসন, একটি হচ্ছে অবাত শ্বসন, আর একটি হচ্ছে সন্ধান। আমরা একে একে বিষয়বস্তুটা বুঝি। দেখো, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটা কিভাবে সেই খাবার থেকে শক্তি পায়? না, সেই খাবারটাকে ভাঙার জন্য আমাদের প্রয়োজন হয় এই যে গ্রহণ করছি এটা কি অক্সিজেন, এবং এই অক্সিজেনের প্রভাবে আমাদের যে গৃহীত শোষণ বস্তু সেই গৃহীত শোষণ বস্তুটা ভেঙে তৈরি হচ্ছে কি শক্তি। এবং যখন অক্সিজেনের উপস্থিতিতে কোষীয় শ্বসন হবে তখন তাকে আমরা বলবো সবাত শ্বসন। অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যদি শ্বসন হয় তখন তাকে আমরা কি বলবো? সবাত শ্বসন বলবো। যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হয় অর্থাৎ অবাত, বাত মানে এখানে বায়ু, বায়ু বলতে কোন বায়ু? অক্সিজেন। তাহলে যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তখন সেই শ্বসনকে আমরা বলবো অবাত শ্বসন। আর যদি কোনো একটা শ্বসন প্রক্রিয়া সেটা অক্সিজেনের অনুপস্থিতিতে হচ্ছে প্লাস কোনো উৎসেচকের সহায়তায় হয় তখন তাকে বলা হয় সন্ধান। তাহলে আমরা কোষীয় শ্বসন অর্থাৎ কোষের মধ্যে উৎপন্ন শক্তি হওয়ার পদ্ধতি সেটা আমরা তিন ভাবে দেখতে পেলাম। হতে পারে সেটা সবাত শ্বসনের মাধ্যমে হতে পারে, অর্থাৎ সেটা অক্সিজেনের উপস্থিতিতে হতে পারে, সেটা অবাত শ্বসনের মাধ্যমে হতে পারে, অর্থাৎ সেটি অক্সিজেনের অনুপস্থিতিতে হতে পারে, এবং সেটি সন্ধান প্রক্রিয়ায় হতে পারে, অর্থাৎ সেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে থাকছেই তার সাথে কোনো একটা উৎসেচকের প্রভাবে সেই ঘটনাটি ঘটছে। মানুষ সহ সমস্ত উন্নত প্রাণীর কোন ধরনের শ্বসন হয়? সেটি হচ্ছে সবাত শ্বসন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি, এবং এই শ্বসনের জন্যই আমরা অক্সিজেন গ্রহণ করি। তোমার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে আমরা কেন অক্সিজেন গ্রহণ করি? তুমি বলবে বেঁচে থাকার জন্য। কিসের কাজে লাগে অক্সিজেনটা? না, এই সবাত শ্বসনে। অর্থাৎ তুমি যে খাদ্যবস্তু গ্রহণ করছো সেই খাদ্যবস্তুটাকে ভেঙে যে শক্তি উৎপন্ন হবে সেই প্রক্রিয়াতে সাহায্য করে কে? অক্সিজেন। এবং আমরা যদি সবাত শ্বসনে দেখি দেখতে পাবো ছিল গ্লুকোজ। সেই গৃহীত খাদ্যবস্তু অক্সিজেনের সাহায্যে ভেঙে যাচ্ছে। কিসে ভাঙছে? কার্বন ডাই অক্সাইডে ভাঙছে। আর কিসে ভাঙছে? জলে ভাঙছে। আর কি? 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করছে। তাহলে এই তাপ শক্তিটা পাচ্ছি কোথা থেকে? এই তাপ শক্তিটা পাচ্ছি খাদ্য থেকে। এবং এই তাপ শক্তিটা কি করছে? এই তাপ শক্তির প্রভাবেই আমি কথা বলতে পারছি, তুমি এখানে বসে পড়া শুনতে পাচ্ছ, আমি নড়তে চড়তে পারছি, আমরা প্রত্যেকে চলন গমন করতে পারছি। আমাদের কোষ বেঁচে আছে এই শক্তির প্রভাবে। এবং এই শক্তিটা যখনই আমাদের দেহের মধ্যে ঘাটতি হয় শুনুন, তখন কি হয়? তখন আমাদের খিদে পায়। অর্থাৎ তোমার সেই খাদ্যবস্তু ভেঙে গিয়ে যদি শক্তি উৎপন্ন হয়ে যায় এবং সেই শক্তিটা যদি ব্যবহৃত হয়ে যায় তারপরে তোমার আবার খিদে পাবে এবং তুমি তারপরে আবার খাদ্য গ্রহণ করবে, দেখবে সেই খিদেটা মরে গেছে। খিদে কি মরে? সে তো বেঁচেও নেই কোনোদিন। তাহলে বোঝা গেল কিভাবে সবাত শ্বসন হচ্ছে। এবং এই সবাত শ্বসন বেশ কয়েকটি ধাপের মাধ্যমে হয়। সেই ধাপগুলো আমরা একটু জেনে নিই। যে সবাত শ্বসন অর্থাৎ এই যে গ্লুকোজ, সেই গ্লুকোজ যে শ্বসন বস্তু সেটা যে অক্সিজেনের প্রভাবে হচ্ছে, সে যে CO2 তৈরি করছে এবং জল তৈরি করছে, এটা একটা ধাপে হয় না, সেটা বেশ কয়েকটি ধাপে হয়। এবং এই যে উৎপন্ন CO2 বা কার্বন ডাই অক্সাইড সেটা আমরা নিঃশ্বাস বায়ুর মাধ্যমে পুনরায় দেহের বাইরে বের করে দিচ্ছি। এখন এই যে সবাত শ্বসন এটা বেশ কয়েকটি ধাপে হয়। কি কি ধাপে হয়? না, প্রথম যে ধাপ সেই ধাপটিকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস ধাপ। এবং এই গ্লাইকোলাইসিসের ফলে আমরা দেখব যে শ্বসন বস্তু যেটা গ্লুকোজ, সেই গ্লুকোজ থেকে দেখতে পাবো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় কোন ধাপের মাধ্যমে?
গ্লাইকোলাইসিসের মাধ্যমে, এবং 1 অণু গ্লুকোজ থেকে আমরা দেখতে পাবো 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। 2 নম্বর যে ধাপ সেটা হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, সেই পাইরুভিক অ্যাসিডের জারণ হয়, পাইরুভিক অ্যাসিডের জারণ, এবং এই পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে আমরা দেখতে পাবো একটা যৌগ তৈরি হয় যার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এবং তার পরবর্তী ধাপে আমরা দেখতে পাবো ক্রেবস চক্র হয়, একটা চক্রাকার পদ্ধতি যার মাধ্যমে আমরা দেখতে পাবো বিভিন্ন শক্তির রূপ উৎপন্ন হয়। এবং 4 নম্বর ধাপ সেটা হচ্ছে প্রান্তীয় শ্বসন, বা যেটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা ইটিএস বা ইটিসি কমপ্লেক্সও বলে। তো সেই জন্য এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা দেখতে পাবো আলটিমেটলি যে শক্তির উৎস, সেই যে 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, সেই 686 কিলো ক্যালোরি তাপ শক্তি কি রূপে উৎপন্ন হচ্ছে? এটিপি, সেই এটিপি উৎপন্ন হচ্ছে। এবং এই 4টে ধাপ গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন, এই 4টে ধাপের মাধ্যমে সবাত শ্বসনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কোষীয় যে শ্বসন বস্তু, অর্থাৎ যে খাদ্য বস্তুটা থেকে শক্তি উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে শ্বসন বস্তু, সেই শ্বসন বস্তু থেকে আলটিমেটলি শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে সুমন, তুমি আমাকে বলো যে অক্সিজেনের উপস্থিতিতে যদি কোষীয় শ্বসন ঘটে তাকে আমরা কি বলবো? কি বলবো? সবাত শ্বসন। ভেরি গুড সুমন। পরের প্রশ্ন মঞ্জুলিকা, তুমি আমায় বলো যে এই যে সবাত শ্বসন হচ্ছে, এই সবাত শ্বসন কয়টি ধাপে হয়? একদম ঠিক বলেছো মঞ্জুলিকা, 4টি ধাপে হয়। কি কি? গ্লাইকোলাইসিস, তারপর পাইরুভেটের জারণ, তারপর ক্রেবস চক্র এবং তারপর প্রান্তীয় শ্বসন। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে অবাধ শোষণ সম্পন্ন করে একটি জীবের নাম বলো। অবাধ শোষণ অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এমন একটা জীব, বলো সাহেব, বলো। ঠিক বলেছো একদম সাহেব, সেটি হচ্ছে ব্যাকটেরিয়া। এবং কি ধরনের ব্যাকটেরিয়া? অবায়ুজীবী ব্যাকটেরিয়া, কারণ সব ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না। অন্যদিকে এই সন্ধান প্রক্রিয়ার একটা জল জ্যান্ত উদাহরণ কি জানো? সেটা হচ্ছে তালের রস। এবং সেই তালের রস যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় সেটা গেজে যায়, এবং তখন তাকে কি বলে? তারি বলে। এবং এই সন্ধান প্রক্রিয়ার ফলে আমরা দেখবো তালের রস থেকে তারি উৎপন্ন হয়। আমরা এই সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাবো যে বিভিন্ন পাউরুটি বলো, বেকারি ইন্ডাস্ট্রিতে মেনলি সন্ধান প্রক্রিয়াতে এইগুলো যে বেকারিজাত দ্রব্য সেগুলো উৎপন্ন হয়। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম কোষীয় শ্বসন এবং তার প্রকারভেদ, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন যে করছি সেগুলো বুঝতে পারছো না? পারছো না? পারছো। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। তো তাহলে আমরা পরের ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে গ্লাইকোলাইসিস, পাইরুভেটের জারণ, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন, সেগুলোতে কিভাবে কোষীয় শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় এবং কত অণু এটিপি উৎপন্ন হয় তার হিসেব আমরা একটু করব।